হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। তো এই ভিডিওতে আজকে কিন্তু তোমাদের এইচএসের জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা আছে পার্টনারশিপ ক্যাপিটালের, সেটার আজকে হচ্ছে ওয়ান শট রিভিশন আছে, যেখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীভাবে ফরমেশন হচ্ছে এবং তার প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আজকে আলোচনা হবে। একটু হয়তো ভিডিওটা লেন্দি হতে পারে, সবাই একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আশা করি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং তার অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে তোমাদের যা যা হচ্ছে কনফিউশনস রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা খুব ভালোভাবে জানো তারা জাস্ট একবার রিভিশন দিয়ে নাও, আর যাদের যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো একটু ক্ল্যারিফাই করে নাও। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেগুলো কিন্তু কমেন্টে জানাতে থাকবে। চলো তাহলে উইথাউট ডিলে স্টার্ট করে দেবো আজকের সেশন। আর আশা করি সবার হচ্ছে প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, তো সবাইকে এইচএস এর জন্য অল দ্য বেস্ট। তো স্টার্ট করছি আজকে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ওয়ান শট রিভিশন। তো ফার্স্ট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা আছে, এসে কিউতেও তোমাদেরকে আলোচনা করিয়েছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তোমরা কখন করছো? যখন হচ্ছে পার্টনারশিপ ক্যাপিটালে কোনো না কোনো চেঞ্জ হচ্ছে, মানে পার্টনারের অ্যাডমিশন হোক, রিটায়ারমেন্ট হোক, যে কোনো সময়, অর্থাৎ যখনই পার্টনারশিপ ফার্মটা রিকনস্ট্রাকশন হচ্ছে, সেই সময়ে অ্যাসেট এবং লাইবিলিটিস এর ভ্যালুগুলো আমরা কি করছি? রিঅ্যাসেসমেন্ট করি, যার জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরি হয়। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি কি জিনিস আসবে? কিছু অ্যাসেটস এবং কিছু লাইবিলিটিস এর ফিগারই আসবে। ঠিক আছে, চলো তাহলে সবার প্রথম দেখাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কিরকম হয়। তো দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেহেতু অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট দুটো আমাদের সাইড আছে। এবার দেখো এখানে হচ্ছে ডেবিট সাইড যেটা আছে, একটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইড মানে যেটা ডিনোট করে সব ধরনের লস বা ক্ষতি হচ্ছে, যা যা কিছু হবে সেটা চলে আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিটে, এবং যা যা কিছু আমাদের লাভ হবে, যে ট্রানজাকশনের জন্য হচ্ছে লাভ হবে, সেটা চলে আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে। এই দুটো কথা মাথায় রেখে তোমরা অ্যাডজাস্টমেন্টগুলো করবে, আশা করি সবার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো সবাই। চলো তাহলে আমি কি বলছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট মানে লসেস, যা যা কিছু লস। তাহলে লস হচ্ছে কখন কখন হবে? যখন আমার লায়াবিলিটি ইনক্রিজ করবে এবং অ্যাসেট ডিক্রিজ করবে, সেটা হচ্ছে আমার লস, সেটা চলে যাবে রিভ্যালুয়েশনের ডেবিটে। এছাড়া আসবে কি আনরেকর্ডেড লায়াবিলিটি, মানে তাতেও তো লায়াবিলিটি বাড়ছে, অর্থাৎ আমাদের লায়াবিলিটি বাড়লো, অ্যাসেট কমলো, চলে আসবে রিভ্যালুয়েশনের ডেবিটে। এবং একইভাবে উল্টো দিকে যদি আমার লাভ কখন হবে? যদি আমার লায়াবিলিটি কমে যায়, অ্যাসেট বাড়ে, তাহলে ডিক্রিজ অফ লায়াবিলিটি, ইনক্রিজ অফ অ্যাসেট এবং আনরেকর্ডেড অ্যাসেট, এই তিনটে জিনিস চলে আসবে আমার রিভ্যালুয়েশনের ক্রেডিট সাইডে। ক্লিয়ার কর সবার কাছে? তাহলে কি আছে, যা কিছু লস অর্থাৎ ইনক্রিজ ইন লায়াবিলিটি, ডিক্রিজ ইন অ্যাসেট এবং আনরেকর্ডেড লায়াবিলিটি আসবে ডেবিট সাইডে, এবং হচ্ছে ডিক্রিজ ইন লায়াবিলিটি, ইনক্রিজ ইন অ্যাসেট এবং আনরেকর্ডেড অ্যাসেট, এই তিনটে জিনিস চলে আসবে আমাদের ক্রেডিট সাইডে। এরপর যদি আমাদের হচ্ছে প্রফিট বেরোয়, তাহলে প্রফিটটাও ট্রান্সফার হবে পার্টনার্স ক্যাপিটালে, যদি লস হয় সেটাও ট্রান্সফার হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। ঠিক আছে, চলো এটা গেল রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের বেসিক। এবার আমরা চলে আসবো হচ্ছে কিছু অ্যাডজাস্টমেন্টে, সেগুলো কিভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেগুলো দেখাবো। তো প্রথম দেখো আছে 1 month salary, rent or any expenses outstanding। তাহলে কথাটা কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তার এফেক্ট রিভ্যালুয়েশনে কি হবে? যদি কোনো এক্সপেন্স আউটস্ট্যান্ডিং থেকে গেছে, ভাবার চেষ্টা করো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি, লাভ না ক্ষতি? যদি এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, সেটা আমার কি? লায়াবিলিটি। সেটা লায়াবিলিটি থেকে যাওয়া মানে কি? আমার লায়াবিলিটি ইনক্রিজ হলো, লায়াবিলিটি ইনক্রিজ হলো মানে আমার কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হবে। কি বললাম আমরা আগের ফরম্যাটে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যখন হচ্ছে লায়াবিলিটি ইনক্রিজ হবে ডেবিট, তাহলে আমি বলছি যখন আমার আউটস্ট্যান্ডিং কোনো এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, সেটা যে কোনো এক্সপেন্স হতে পারে, সেই জন্য আমি দিয়েছি এখানে স্যালারি অর রেন্ট অর এনি আদার এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, ডেবিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট টু স্যালারি বা টু রেন্ট যেটা হবে, অ্যান্ড লায়াবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে আমরা এখানে তাহলে কি লিখবো? আউটস্ট্যান্ডিং যেটা থাকবে, স্যালারি বা যে এক্সপেন্সেস থাকবে, তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ক্লিয়ার? নেক্সট এবার দেখো বলা হচ্ছে ক্রেডিটার্স নট লাইকলি টু পেড অর অ্যারাইজ। ঠিক আছে, এখানে যতগুলো অর দিয়ে কথা লেখা আছে প্রত্যেকটার মানে একই রকমই দাঁড়াবে, যেহেতু বিভিন্ন রকম টার্ম ইউজ করা হয় সেই জন্য আমি সব রকম কিন্তু এখানে দিয়েছি। ক্রেডিটার্স নট লাইকলি টু পেড অর রেজ, মানে আমার যা ক্রেডিটারের ফিগার ছিল ব্যালেন্স শিটে, আমাকে বলা হচ্ছে তার কিছু অ্যামাউন্ট আমাকে আর পেমেন্ট করতে হবে না। ঠিক আছে,
আবার একইভাবে বলা আছে ক্রেডিটার্স আর আনট্রেসেবল, মানে সেই ক্রেডিটার আর তার পাওনা দাবি করছে না। ক্রেডিটার্স আর রিটার্ন ব্যাক, তার মানে ক্রেডিটার্স এর অ্যামাউন্টের কি হয়েছে, কমে গেছে। ক্রেডিটার্স ফরগো দেয়ার ক্লেম, ক্লেম হচ্ছে ছেড়ে দিয়েছে, এটা আর দিতে আমাদেরকে হবে না। তার প্রত্যেকটার কথার মানে কি, ক্রেডিটার্স মানে আমার লায়াবিলিটি, লায়াবিলিটি কমেছে, ডিক্রিজ অফ লায়াবিলিটি তাহলে আমার কি, প্রফিট, তাহলে সেটা চলে আসবে রিভ্যালুয়েশনের ক্রেডিট সাইডে। তাই জন্য দেখো ক্রেডিট অফ রিভ্যালুয়েশন, তাহলে বাই ক্রেডিটার্স এর যতটা অ্যামাউন্ট আমার ফরগো হচ্ছে বা ওমিট হচ্ছে সেটা চলে আসবে, এবং লাইবিলিটি সাইডে ব্যালেন্স শিটে ক্রেডিটারের অ্যামাউন্টটা কমে যাবে। এই দুটো এফেক্ট হবে এই প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের জন্য। নেক্সট, অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম মানে যেটা ইনকামটা হয়ে আছে, যেটা হয়তো আমার বুকসে এন্ট্রি হয়নি কিন্তু ইনকাম হয়ে আছে, ইনকাম আনরেকর্ডেড, সেটা অ্যাক্রুড ইনকাম মানেই আমার অ্যাসেট। তো অ্যাসেট যখনই ইনক্রিজ করছে, ক্রেডিটর রিভ্যালুয়েশন, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিটে চলে যাবে বাই অ্যাক্রুড ইনকাম, আর হচ্ছে অ্যাসেট সাইড ব্যালেন্স শিটে চলে আসবে অ্যাক্রুড ইনকাম। ঠিক আছে, নেক্সট, প্রভিশন ফর লিগাল চার্জেস। লিগাল চার্জেস কি, লিগাল চার্জেস অবশ্যই হচ্ছে আমার এক্সপেন্স। তাহলে এক্সপেন্স যদি আমি প্রভিশন করছি, প্রভিশন আমার করাই মানে লাইবিলিটি আমার বাড়লো, তাহলে ডেবিট অফ রিভ্যালুয়েশন, লাইবিলিটি বাড়ছে, ডেবিট অফ রিভ্যালুয়েশন, এবং লাইবিলিটি সাইড অফ ব্যালেন্স শিটে চলে আসবে প্রভিশন ফর লিগাল চার্জেস। নেক্সট, প্রভিশন ফর ডাউটফুল, সেম। নেক্সট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, সেম আগের অ্যাডজাস্টমেন্টেরই মতো, যে কোনো এক্সপেন্স বা কোনো লাইবিলিটির জন্য প্রভিশন হলে লাইবিলিটি ইনক্রিজ হচ্ছে, তাই জন্য ডেবিট অফ রিভ্যালুয়েশন, এবং যেহেতু এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট তাই আমরা অ্যাসেটের ফিগার থেকে এটা মাইনাস করব, যেটা ডেটারের ব্যালেন্স থেকে। নেক্সট, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স বা প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স বা তার জায়গায় যদি আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স বলা হয়, কথা দুটো একই। তাহলে আমি ইন্স্যুরেন্স প্রিপেড, এক্সপেন্স আমি কি করেছি, আগে থেকেই আমি পেমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি যদি আমার কোনো এক্সপেন্স হওয়ার ছিল আগে থেকে আমি পেমেন্ট করেছি, সেটা কোম্পানির তরফ থেকে আমার কি আছে, ব্যবসার তরফ থেকে, সেটা আমার কিন্তু অ্যাসেটস। প্রিপেড ইনকাম আমার অ্যাসেটস, অ্যাসেট ইনক্রিজ হলো, অ্যাসেট ইনক্রিজ হওয়া মানে রিভ্যালুয়েশনের ক্রেডিট, লাভ, অ্যাসেট ইনক্রিজ মানে লাভ, তাই জন্য রিভ্যালুয়েশন ক্রেডিট হবে বাই যে প্রিপেড ইন্স্যুরেন্স বা যে কোনো এক্সপেন্স যদি আমার প্রিপেড থাকে। আর কি হবে, অ্যাসেট সাইড অফ ব্যালেন্স শিট আমরা কি লিখবো, প্রিপেড ইন্স্যুরেন্স। ঠিক আছে, নেক্সট, a debtor whose due rupees 1000 were written off as bad debt paid rupees 800 in full settlement। কথাটা কি বলা হচ্ছে, 1000 টাকা হিসেবে ব্যাড ডেট ধরে নেওয়া হয়েছিল, আগে কোনো সময় 1000 টাকা হিসেবে ব্যাড ডেট ধরে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেটারই 800 টাকা দিয়েছে। তাহলে সে যখন এখন আমাকে 800 টাকা দিল, তাহলে আমার কি এফেক্টটা হলো, এফেক্ট হলো আমার হচ্ছে প্রফিট হলো। তাহলে ক্রেডিট অফ রিভ্যালুয়েশন কত টাকা, 800 টাকা, এবং ব্যালেন্স শিটে আমার ক্যাশের এন্ট্রি চলে আসবে 800 টাকা। ঠিক আছে, যদি বলা হতো ব্যাংকে দিয়েছে ব্যাংকে আসতো, যেহেতু কিছু বলা নেই আমরা ধরে নিচ্ছি পেমেন্ট আমাদের ক্যাশে এসছে, ব্যাড ডেট রিকভারি হচ্ছে, তাহলে ব্যাড ডেট রিকভারি আমার রিভ্যালুয়েশনে যাবে ক্রেডিটে, এবং ব্যালেন্স শিটে চলে আসবে ক্যাশে অ্যাড। নেক্সট, অল ডেটার্স আর গুড। এই কথাটার মানেই হচ্ছে কি, বুকসে আমার ডেটার্স দেওয়া আছে, আর কি দেওয়া আছে, প্রভিশন ফর ব্যাড ডেট দেওয়া আছে। অ্যাডজাস্টমেন্টে আমাকে বলা হচ্ছে অল ডেটার্স আর গুড। যখনই ডেটার্স গুড মানে যারা আমার দেনাদার আছে তারা সবাই খুব ভালো, তারা হচ্ছে আমাকে পেমেন্ট দিয়েই দেবে, এই অ্যাসিওরেন্স আমার আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি কাজ আছে, কোনো ধরনের প্রভিশন আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তাহলে বুকসে যে প্রভিশনটা আছে সেই প্রভিশনটা উঠে যাবে। ঠিক আছে, এই যে 3000 টাকার প্রভিশনটা আছে, এই 3000 টাকার প্রভিশন নতুন ব্যালেন্স শিটে আর আসবে না। তাহলে নতুন ব্যালেন্স শিটে ডেটার্সের ফিগার হচ্ছে এই 60,000ই আসবে, এবং হচ্ছে ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশন ব্যাড ডেট রিটার্ন অফ হবে 3000 টাকা। লাইবিলিটি ডিক্রিজ হলো, যেটা আমরা প্রভিশন ক্রিয়েট করেছিলাম সেটা ছিল আমার লাইবিলিটি, লাইবিলিটি ডিক্রিজ হলো, তাই জন্য ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশনে আসবে বাই প্রভিশন ফর ব্যাড ডেট রিটার্ন অফ, এবং আমাদের ব্যালেন্স শিট আর ডেটার্স থেকে হচ্ছে এই 3000 আর মাইনাস না করে টোটাল 60,000 ফিগারটা চলে আসবে। হাফ ইনভেস্টমেন্ট টেকেন ওভার বাই এ for rupees 20,000 and remaining increased by 10%। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট কত ছিল এর, 50,000 ইনভেস্টমেন্ট ছিল, যার বলা হচ্ছে 50% টেক ওভার করবে। 50% 25,000 টাকা হচ্ছে টেকেন ওভার হবে, 25,000 টাকা হচ্ছে বুকসে থেকে যাবে। ঠিক আছে, কিন্তু হাফ ইনভেস্টমেন্ট নিচ্ছে কত টাকায়,
25,000 টাকা ভ্যালু হওয়ার কথা ছিল, নিচ্ছে হচ্ছে 20,000 টাকায়। তাহলে ইনভেস্টমেন্টে আমার লস কত টাকা হচ্ছে? 5,000 টাকা। তাহলে লস, অ্যাসেটের আমার লস বা অ্যাসেট আমার কমছে, সেক্ষেত্রে 5,000 টাকা আমার কিন্তু হচ্ছে চলে যাবে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে, যেহেতু অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, অ্যাসেট ডিক্রিজ হচ্ছে 5,000 টাকা, সেই জন্য টু ইনভেস্টমেন্ট লস ফর টেকেন ওভার 5,000। আবার কি বলা হচ্ছে যে অ্যান্ড রিমেইনিং ইনক্রিজ বাই 10%। রিমেইনিং কত? রিমেইনিং বাকি 25,000, এটা ইনক্রিজড হচ্ছে কততে? অ্যাট 10%, মানে কত টাকা? 2500 টাকা। 2500 টাকা ইনক্রিজ হচ্ছে আবার ইনভেস্টমেন্ট, তাহলে বাই ইনভেস্টমেন্ট 2500 টাকা ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনক্রিজড। ঠিক আছে, তাহলে বাই ইনভেস্টমেন্ট হচ্ছে ইনক্রিজ হলো 2500 টাকা। এইটা গেল রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের পার্ট, যেখানে 5,000 টাকা লস হলো, 2500 টাকা লাভ হলো। এবার হচ্ছে এর এফেক্ট সেম আমাদের কোথায় আবার পড়বে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়বে, ব্যালেন্স শিটে পড়বে। তাহলে ব্যালেন্স শিটে আমাদের নতুন হচ্ছে ইনভেস্টমেন্টের ফিগার কত হবে? চলো আগে ব্যালেন্স শিটের ফিগারটা দেখি। ব্যালেন্স শিটের ফিগারটা আমার ইনভেস্টমেন্ট কত আসবে? অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট আসবে হচ্ছে এই 25,000 টাকাটা রিমেইনিং থেকে যাচ্ছে, 25,000 প্লাস হচ্ছে যেটা ইনক্রিজ হচ্ছে অর্থাৎ 2500। তাহলে নতুন ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট আসবে 27,500। ক্লিয়ার? আর একটা এন্ট্রি আমাদেরকে কোথায় করতে হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, যেখানে হচ্ছে এ 20,000 টাকা পেয়ে যাচ্ছে কিসের এগেনস্টে? 50% ইনভেস্টমেন্টের এগেনস্টে। তাহলে কি হলো পুরো জিনিসটা আরেকবার ভেবে নিই। তাহলে হাফ ইনভেস্টমেন্ট 50,000-এর হাফ হচ্ছে 25,000। 25,000 টাকা একটা কি করেছে? 20,000 টাকার বিনিময়ে নিচ্ছে, তাতে আমার কি হলো? 25,000 টাকার জিনিস 20,000 টাকাই নিচ্ছি, তাহলে 5,000 টাকা আমার লস হলো ইনভেস্টমেন্ট, সেই জন্য টু ইনভেস্টমেন্ট চলে এলো 5,000 টাকা। আবার আমি কি বলছি? বাকি ইনভেস্টমেন্ট যেটা রয়েছে সেই ইনভেস্টমেন্টটাকে 10% ইনক্রিজ করছি, তাহলে 10% ইনভেস্টমেন্ট বা অ্যাসেট ইনক্রিজ অর্থাৎ 2500 টাকা লাভ হলো। তাহলে বাই ইনভেস্টমেন্ট চলে গেল 2500 টাকা। নতুন ইনভেস্টমেন্টের ফিগার কত হলো? রিমেইনিং 50% থেকে গেছে, তো 25,000 প্লাস যেটা ইনক্রিজ হলো 2,500 অর্থাৎ 27,500 চলে এলো হচ্ছে আমার ইনভেস্টমেন্টে। বাকি পার্টনার্স ক্যাপিটালে কি হবে? এ যতটা পরিমাণ নিয়ে নিচ্ছে অর্থাৎ 20,000 টাকার বিনিময়ে নিচ্ছে, তাহলে টু ইনভেস্টমেন্ট এর অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট ব্যাড ডেট রিকভার। তাহলে ব্যাড ডেট যদি রিকভার হয় তাহলে সেটা কি আছে? বিজনেসের প্রফিট আছে, তাহলে ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। নেক্সট রিভ্যালুয়েশন এক্সপেন্সেস পেড বাই এ। কোনো একজন পার্টনার সে হচ্ছে রিভ্যালুয়েশনের এক্সপেন্সটা পেমেন্ট করে দিয়েছে, তার জন্য কি হবে? রিভ্যালুয়েশন এক্সপেন্স পেমেন্ট করার জন্য এর ক্যাপিটাল থেকে আমরা করব বাই রিভ্যালুয়েশন, এবং হচ্ছে ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন হবে। তাহলে মানে আমার জার্নালটা কি আছে? রিভ্যালুয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। তাহলে রিভ্যালুয়েশনের ডেবিটে চলে যাবে হচ্ছে টু এস ক্যাপিটাল বলে কত যে এক্সপেন্সার অ্যামাউন্টটা থাকবে, এবং এস ক্যাপিটালে চলে যাবে বাই রিভ্যালুয়েশন এক্সপেন্সেস। নেক্সট স্টক ₹72,000 in balance sheet found undervalued at 10%। এই কথাগুলো কিন্তু খুব ট্রিকি, সবাই খুব ভালো করে এগুলো পড়ে উত্তরটা করবে। বলা হচ্ছে কি ফাউন্ড আন্ডারভ্যালুড অ্যাট 10%, 10% কম দেখানো হচ্ছে। কোন ফিগারটা? যেটা ব্যালেন্স শিটে দেওয়া আছে, অর্থাৎ যেটা 72,000 দেওয়া আছে সেটা বলা হচ্ছে ফাউন্ড আন্ডারভ্যালুড অ্যাট 10%। ঠিক আছে, 10% কম দেখানো আছে। তাহলে 10% যদি এটা কম দেখানো থাকে তাহলে এর ভ্যালু কত? 90%। ঠিক আছে, 10% আমি কম দেখিয়েছি, তাহলে আমার রিভ্যালুয়েশনে কত পার্সেন্ট আসবে? রিভ্যালুয়েশনে আমাকে 10% অ্যাড অন করতে হবে স্টক। তাহলে আগে আমি বের করব 100% স্টকের কি ভ্যালু। তাহলে 100% হচ্ছে আমার স্টকের ভ্যালু হচ্ছে 72,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 90, তাহলে কত? 80,000। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্টক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আন্ডার ভ্যালু হয়ে 72,000 আছে। তাহলে আমাকে এখন হচ্ছে রিভ্যালুয়েশন আর কত টাকা দেখাতে হবে? 80,000 মাইনাস 72,000 অর্থাৎ 8,000 টাকা আমার অ্যাসেট বাড়াতে হবে। ইনক্রিজ অফ অ্যাসেট, অ্যাসেট যদি আমার ইনক্রিজ হচ্ছে তাহলে ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হচ্ছে ₹8,000, অর্থাৎ 72,000 ইন্টু 10/90 আমরা করতে পারি, অথবা 80,000 মাইনাস 72,000, যে কোনো একটা তোমরা করতে পারো। আর কি হবে? নতুন ব্যালেন্স শিটে স্টকের ভ্যালুটা হয়ে যাবে কত? 80,000, যেটা হচ্ছে 100% এর ভ্যালু। যেহেতু আন্ডার ভ্যালু ছিল তাহলে আমাকে জিনিসটা বাড়াতে হবে। বোঝা গেছে সবার কাছে নিশ্চয়ই? চলো নেক্সট
স্টক অফ রুপিস 60,000 যেটা ব্যালেন্স শিটে 60,000 দেওয়া আছে ফাউন্ড ওভার ভ্যালুড বাই 20%। আগেরটা ছিল আন্ডার ভ্যালুড, ফাউন্ড আন্ডার ভ্যালুড, এবারটা বলছে ফাউন্ড ওভার ভ্যালুড। তার মানে যেটা ব্যালেন্স শিটে দেওয়া আছে সেটা 20% বেশি, অর্থাৎ এটা 120%। ঠিক আছে, তাহলে বেশি আমি দেখিয়ে রেখেছি, তাহলে স্টকের ভ্যালু আমাকে এখন কমাতে হবে। কত কমাতে হবে? 20%ই আমাকে কমাতে হবে। তাহলে 60,000 ইন্টু 20/120, যেহেতু 60,000 মানে 120%, 60,000 ইন্টু 20/120, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে আমাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্টক কমাতে হবে, অ্যাসেট ডিক্রিজ হবে। তাহলে ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট রুপিস 10,000। নতুন ব্যালেন্স শিটে স্টকের কি ভ্যালু হবে? আগে ছিল 60,000, এখন 10,000 কমলো, অর্থাৎ 50,000। 60,000 মাইনাস 10,000 যতটা কমলো, 50,000 চলে আসবে নতুন ব্যালেন্স শিটে। নেক্সট, bad debt of rupees 5,000 and 10% provision is created on remaining debtors. Debtors দেওয়া আছে হচ্ছে বুকসে 50,000, খুব ইজি। 50,000 বুকসে ডেটার্স আছে, সেখান থেকে 5,000 ব্যাড ডেট। তো ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট সবই হচ্ছে আমার কিন্তু কি করছে, লায়াবিলিটি বাড়াচ্ছে, লস হচ্ছে, চলে যাবে কোথায়? রিভ্যালুয়েশনের ডেবিটে। তাহলে ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশনে 2 ব্যাড ডেট চলে আসবে কত? 5,000। এবার বলা হচ্ছে 5,000 এই বাদ দেওয়ার পরে বাকি ডেটার্সের উপর হচ্ছে আমার 10% প্রভিশন। তাহলে আমি ডেটার্স ছিল 50,000, সেখান থেকে ব্যাড ডেট বাদ দিলাম 5,000, কত পেলাম? 45,000। সেই 45,000-এর 10% প্রভিশন, অর্থাৎ 4,500। 50,000 হচ্ছে আমাদের ডেটার্স, মাইনাস হচ্ছে 5,000 আমাদের ব্যাড ডেট, এর হচ্ছে 10%, 4,500 টু পিবিটি। এবার হচ্ছে এর আরেকটা এফেক্ট কোথায় পড়বে? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কি এফেক্ট হবে? ব্যালেন্স শিটে নতুন ডেটার্সের ফিগার কি হবে? প্রথমে ছিল 50,000, সেখান থেকে ব্যাড ডেট বাদ, সেখান থেকে প্রভিশন ফর ব্যাড ডেট বাদ দেওয়ার পর 40,500 চলে আসবে নতুন ডেটার্সের ফিগার। ক্লিয়ার সবার কাছে? নেক্সট বলছে ব্যাড ডেট রুপিস 5,000, provision 10% is created on remaining debtors. In balance sheet debtors rupees হচ্ছে দেওয়া আছে 80,000 debtors, less PBT দেওয়া আছে 4,000, balance 76,000। এটা অলরেডি এক্সিস্টিং ব্যালেন্স শিটে এই ফিগারগুলো দেওয়া আছে। আমাকে এবার কি বলেছে? 5,000 ব্যাড ডেট আমি করব, আর কি 10% ক্রিয়েটেড অন রিমেইনিং ডেটার্স। তাহলে হচ্ছে ব্যাড ডেট চলে আসবে আগেরটারই মতো, ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশনে 2 ব্যাড ডেট 5,000, 2 প্রভিশন ফর ব্যাড ডেট চলে আসবে কত অ্যামাউন্ট? এই অ্যামাউন্টটা আসবে হচ্ছে, দেখো আমরা বাদ দিচ্ছি কত? 80,000 মাইনাস 5,000। ঠিক আছে, এটার ওপর অর্থাৎ 75,000 ইন্টু 10%, এটা হচ্ছে আমার টোটাল প্রভিশনের ফিগার হওয়ার কথা। ঠিক আছে, সেটা হচ্ছে 7,500 মাইনাস অলরেডি আমার 4,000 টাকা ব্যালেন্স শিটে প্রভিশন রয়েছে। আমি 10% ক্রিয়েট করব টোটালে, আগে 4,000 হয়ে গেছে, নতুন করে আমরা আর কত করব? তাহলে টোটাল থেকে পুরোনোটা আমরা বাদ দেব, বাদ দেওয়ার পর আমরা যে ফিগারটা পাচ্ছি সেটা হচ্ছে 3,500। ঠিক আছে, সেটা চলে আসবে প্রভিশন ফর ব্যাড ডেটে। ব্যালেন্স শিটে তাহলে ডেটার্স কত থাকছে? 80,000 আগে ছিল, 5,000 টাকা ব্যাড ডেট বাদ, মাইনাস হচ্ছে 10% পিবিডি বাদ 7,500, 67,500 চলে আসবে নতুন ব্যালেন্স শিটে ডেটার্সের ফিগার। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে যে প্রভিশন ফর ব্যাড ডেটটা ব্যালেন্স শিটে এক্সিস্টিং আছে কি নেই। আগের অ্যাডজাস্টমেন্টটাতে প্রভিশন ফর ব্যাড ডেট এক্সিস্টিং ছিল না, সেই জন্য আমরা টোটালটাই হচ্ছে কিন্তু প্রভিশন করে দিয়েছিলাম, যেটা রিভ্যালুয়েশনে এসেছিল। কিন্তু পরের অ্যাডজাস্টমেন্টটাতে দেখো অলরেডি 4,000 প্রভিশন ফর ব্যাড ডেট আছে, সেই জন্য আমরা 4,000টা বাদ দিয়ে বাকি রিমেইনিং যেটা থাকছে সেটাই আবার নতুন করে প্রভিশন নেব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যেটা আসবে। নেক্সট, ভ্যালু অফ বিল্ডিং রেজড বাই 20%। রেজড বাই মানে বেড়েছে কতটা? 20%। কার উপর 20%? অবশ্যই যেটা পুরনো ব্যালেন্স শিটে ফিগার দেওয়া আছে 40,000, তার উপর 20%, মানে 8,000 টাকা। তাহলে ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশন, বিল্ডিং অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, ইনক্রিজ অফ অ্যাসেট, প্রফিট, প্রফিট কোথায় আসবে? রিভ্যালুয়েশনের ক্রেডিট সাইডে। তাই ক্রেডিট অফ রিভ্যালুয়েশন বাই বিল্ডিং চলে আসবে 8,000, যতটা বাড়ছে raised by 20%। আর নতুন ব্যালেন্স শিটে কত হবে আমার বিল্ডিং এর ফিগার? আগে ছিল 40,000, এখন বাড়লো 8,000, টোটাল 48,000। নেক্সট, provision for doubtful debts is to be increased to 3,000। ঠিক আছে, তো অলরেডি ব্যালেন্স শিটে দেওয়া আছে প্রভিশন 1,000 টাকা, ডেটার্স দেওয়া আছে 29,000 টাকা।
এটা অলরেডি ব্যালেন্স শিটে দেওয়া আছে। তো আমাকে এখন বলছে কি যে টু বি ইনক্রিজড টু, অর্থাৎ নতুন প্রভিশনটা আমার কত হবে 3000 টাকা। ইনক্রিজ টু মানে 3000টাই ম্যাক্সিমাম, ওর বেশি হবে না। তো অলরেডি আমি করে রেখেছি 1000 টাকা, নতুন করে তাহলে আমাকে আর কত করতে হবে 3000 মাইনাস 1000, 2000 টাকা আমাকে এক্সট্রা প্রভিশন করতে হবে, যেটা আমার এক্সট্রা লায়াবিলিটি বাড়ছে, যেটা আসবে আমার রিভ্যালুয়েশনের ডেবিট সাইডে টু প্রভিশন। ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসবে ₹2000 টু পিবিডি। আর কি হবে, নতুন ব্যালেন্স শিটের ডেটার্স থেকে অর্থাৎ 29000 যেটা ডেটার্স, সেটা থেকে টোটাল প্রভিশনের ফিগার বাদ যাবে 3000 দিয়ে ডেটার্স এর ভ্যালু চলে আসবে ব্যালেন্স শিটে। নেক্সট, প্ল্যান্ট এন্ড মেশিনারি টু বি রিডিউসড বাই ₹10,000। রিডিউসড বাই, তাহলে কতটা কমানো হবে, রিডিউসড বাই 10,000, 10,000 টাকা কমানো হবে। দুটো কথা এখানে মাথায় রাখার আছে, রিডিউসড বাই বলা হচ্ছে না, রিডিউসড টু বলা হচ্ছে। রিডিউসড বাই মানে ঠিক 10,000 টাকা কমানো হবে, রিডিউসড টু মানে কমে দাঁড়ালো এত টাকা। বোঝা যাচ্ছে? এর পরের এক্সাম্পলে আমরা রিডিউসড টু নিয়েও আলোচনা করবো। তো এখানে বলছি রিডিউসড বাই, যখনই বলা হবে রিডিউসড বাই, ঠিক যতটা রিডিউসড বাই বলা হবে সেই অ্যামাউন্টটাই কমে যাবে। ঠিক আছে? তাহলে আমাকে প্ল্যান্ট এন্ড মেশিনারির ব্যালেন্স শিটে ফিগার আছে 40,000, সেখানে বলছে যে রিডিউসড বাই 10,000 অর্থাৎ 10,000 টাকা কমে গেছে। 10,000 টাকা অ্যাসেট কমলো, ডিক্রিজ অফ অ্যাসেট, লস, ডেবিট অফ রিভ্যালুয়েশন ₹10,000 টু প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে প্ল্যান্ট এন্ড মেশিনারির ফিগার নতুন ব্যালেন্স শিটে আসবে অ্যাসেট সাইডে 10,000 টাকা কমে 30,000। নেক্সট কি বলছে, স্টক ওয়াজ রিভ্যালুড অ্যাট ₹24,000, ব্যালেন্স শিটে স্টক দেওয়া আছে 25,000। এবার দেখো কি বলেছে, রিভ্যালুড অ্যাট মানে রিভ্যালুয়েশন করে আমি ফিগার পাচ্ছি 24,000, আগের ব্যালেন্স শিটে ফিগার আছে 25,000, এখন আমাকে বলছে রিভ্যালুয়েশনের অ্যামাউন্ট 24,000, তাহলে আমি বুকসে 1,000 টাকা বেশি দাঁড়িয়েছিল, এখন 1,000 টাকা কমে গেছে। নতুন রিভ্যালুড অ্যাট মানে নতুন রিভ্যালুয়েশনে ব্যালেন্স 24,000, 1,000 টাকা কমে গেছে। 1,000 টাকা স্টক কমার কথা মানে কি, 1,000 টাকা স্টক কমার মানে হলো কি আমার 1,000 টাকা অ্যাসেটের ভ্যালু কমলো, 1,000 টাকা লস। তাহলে লস আমার কোথায় চলে আসবে, লস চলে আসবে ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন। টু স্টক 1,000 ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন, নতুন স্টকের ফিগারটা চলে আসবে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে স্টক চলে আসবে 24,000। নেক্সট এবং লাস্ট অ্যাডজাস্টমেন্ট আজকের সেশনের জন্য কি বলা হচ্ছে, স্টক ওয়াজ রিভ্যালুড অ্যাট ₹26,000, যেখানে ব্যালেন্স শিটে দেওয়া আছে 25,000। ব্যালেন্স শিটে ছিল 25,000, আমি রিভ্যালুয়েশনে কত পেলাম 26,000, তাহলে আমার রিভ্যালুয়েশনে কি হলো, স্টক 1,000 টাকা বেড়ে গেল। স্টক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট 1,000 টাকা বাড়লো, তাহলে আমাদের কি হবে ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশন। তাহলে ক্রেডিট সাইড অফ রিভ্যালুয়েশনে আমরা বাই স্টক করব 1,000 টাকা, নতুন ব্যালেন্স শিটে কোন ফিগারটা আসবে, নতুন ব্যালেন্স শিটে আসবে রিভ্যালুড যে অ্যামাউন্টটা সেটা, অর্থাৎ 26,000 চলে আসবে আমার নতুন ব্যালেন্স শিটে স্টক 26,000। সবাই একবার নিজেরা পুরো অ্যাডজাস্টমেন্ট গুলো লিখে ভাববার চেষ্টা করবে এবং এটার সাথে আরেকবার করে মিলিয়ে নেবে, তাহলে জিনিসটা আশা করি সবার কাছে ক্লিয়ার হবে। এখানে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট আলোচনা করা আছে, যেগুলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোনো না কোনোটা কমন থাকে, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর থাকে, তো সেই জন্য প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট করানো হলো। সবাই নিজে থেকে আরেকবার করে প্রত্যেকটা জিনিস হচ্ছে চেক করার চেষ্টা করবে যে তোমরা ঠিক করছো না ভুল করছো। সো স্টুডেন্টস, আশা করি আজকে যেটুকু আলোচনা হলো সবার কাছে ক্লিয়ার থাকবে। সবাই অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা সবার কেমন লাগলো। আশা করি এটা তোমাদের প্রিপারেশনে হেল্প করবে। সবার সাথে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। থ্যাংক ইউ।